নমস্কার। আজ বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের যে অনুষ্ঠান সেটা আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, রাজনীতি টি-20। হ্যাঁ, বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে ময়দান, সেই ময়দানে টি-20 ম্যাচ কি রকম জমে উঠেছে। ঠিক টি-20 ম্যাচের ফাইনাল কয়েকটা ওভারে যেরকম উত্তেজনা আমরা দেখি ক্রিকেট ম্যাচে, ব্যাটিং বোলিং রুদ্ধশ্বাস নাটক চলে, সেই রকম ঘটনার পর ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে। এবারে নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এসআইআরকে ঘিরে যে বিতর্ক। অন্যান্য নির্বাচনে বিভিন্ন ইস্যু এসেছে, চলে গেছে। এবারের নির্বাচনে এসআইআর শুধু পশ্চিমবঙ্গের বিষয় আর নয়, বিষয়টা সম্পূর্ণ সর্বভারতীয় রাজনীতি এবং আমি বলবো গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষ, তাদের মধ্যেও কতগুলো প্রশ্ন তুলে দিয়েছে। এবং এটাও বলবো, এই যে এসআইআর নিয়ে একটা নির্বাচন কমিশনের নির্লজ্জ দলবাজি, এই মুখোশটাও কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার বেঞ্চ, এই যে একটা মুখোশ, নিরপেক্ষতার মুখোশ, সেটা টেনে যিনি খুলে দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম থেকেই এসআইআর যে একটা বিপদের ব্যাপার, সাধারণ মানুষের কাছে একটা নিপীড়ন অত্যাচারের একটা বিষয় হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু তিনি আগেভাগে বুঝতে পেরেছিলেন, মানুষকে সাবধান করেছিলেন। এবং তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেও আগুন ঝরানো যে তার বিরোধী রাজনীতি, সেই রাজনীতির রাস্তা থেকেও তিনি সরে আসেননি, বরং দেখিয়ে দিয়েছেন যে মমতা ব্যানার্জি এখনো স্ট্রিট ফাইটার। কলকাতায় শুরু হয়েছে, দিল্লিতে গিয়ে এই পর্বের যে অভিযান সেটা তিনি শেষ করেছেন ও সারা দেশে তোলপাড় হয়ে গেছে, আলোড়ন সৃষ্টি করেছে। খুব স্বাভাবিক। দেখুন, ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজেপি প্রথম থেকেই তারা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশ, রোহিঙ্গা, তাদেরকে ভারতে থাকতে না দেওয়ার বিরুদ্ধে। এটা আমরা সবাই জানি। তাদের যেরকম রাম মন্দির স্থাপন করা, বাবরি মসজিদ ধ্বংস করা, এসবও একটা ইস্যু ছিল, তেমনি আমরা এই বিদেশি, এই বাংলাদেশি রোহিঙ্গা তাদের বিতরণ করব, সেটাও একটা তাদের বরাবরের ইস্যু ছিল। কিন্তু আপনারা সবাই জানেন যে 9 করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের বয়স তো 3টে টার্ম হয়ে গেল। তো এতদিন কিন্তু তারা এই বিষয়টা নিয়ে আরো তৎপর হননি। কখন হলেন? ঠিক বিহারের নির্বাচন আসছে, যেখানে তাদের মরা বাঁচার প্রশ্ন। বিহার হেরে গেলে উত্তর ভারতে একটা অন্য বার্তা যাবে, কারণ অযোধ্যা মন্দির ঢাকঢোল বাজিয়ে স্থাপন করলেও চিড়ে ভেজেনি। সেটা তো 2024 সালের যে লোকসভার নির্বাচন, তাতে স্পষ্ট হয়ে গেছে। ওই নির্বাচন তো হয়েছিল রাম মন্দিরকে সামনে রেখে, যে আমরা হচ্ছি ভারতবর্ষের হিন্দুত্বের একমাত্র এজেন্সি হচ্ছে আমাদের, আমরা ছাড়া কোনো মানুষ কোনো হিন্দুত্বের কথা ভাবতে পারে না, বলতে পারে না, বুঝতে পারে না। কিন্তু ভোটের ফলাফলে কি দেখা গেল? 5 বছর আগে 2024 সালের 5 বছর আগে লোকসভার নির্বাচনে বিজেপি যা সিট পেয়েছিল লোকসভায়, সেই আসন কমে গেল। এমনকি উত্তরপ্রদেশ, যেখানে রাম মন্দির তৈরি হলো, সেই উত্তরপ্রদেশে লোকসভার আসন বিজেপির কমে গেল। জোট, তাদের বিজেপি বিরোধী যে জোট, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি, তাদের আসন বিজেপির চেয়ে বেড়ে গেল। আরো মজার কথা,
অযোধ্যা মন্দির যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত অঞ্চলে অবস্থিত, সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে পর্যন্ত বিজেপির হার হলো। তাহলে পরিষ্কার হয়ে গেল যে ওই রাম মন্দির হিন্দুত্বের কথা বলে বিজেপি আর সুবিধে করতে পারছে না, কারণ তাদের কাছে মুখোশটা খুলে গেছে, মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে তারা কিছু পুঁজিপতি, কিছু অসৎ ব্যবসায়ী দালালি করা ছাড়া এই বিজেপির, এই কেন্দ্রীয় সরকারের আর বিশেষ কোনো কাজ নেই। বলেছিলেন আচ্ছা দিন আয়েগা, 2000 টাকার নোট বাতিল করলেন, বললেন কালো টাকা শুরু হলো, সমস্ত কালো টাকা এবার আমরা উদ্ধার করব। 1000 টাকা উদ্ধার করতে পেরেছেন নরেন্দ্র মোদী 10 বছরে? না, পারেনি। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের জনস্বার্থে যে কাজ সেটা করার কোনো ইচ্ছা নেই, করবেন না তারা। তারা মুষ্টিমেয় কয়েকজন শিল্পপতি, কয়েকজন পুঁজিপতি, কয়েকজন অসৎ ব্যবসায়ী, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা, সহযোগিতা করা, এইটাই তাদের একমাত্র এজেন্ডা। তাই মানুষ তাদের স্বরূপ বুঝতে পেরে আস্তে আস্তে সরে যাচ্ছে, ভোট দিচ্ছে না বিজেপিকে। তাই দিয়ে মাথাটা গেছে খারাপ হয়ে। মাথা খারাপ হওয়া মানুষ কিন্তু চুপচাপ বসে থাকতে ভালোবাসে না, বসে থাকেও না। তাদের মাথায় নানা রকম বদ বুদ্ধি অনেক সময় খেলে। যেরকম বিজেপির যারা ম্যানেজার, এই নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো, তারা বুঝলেন যে বিহারের নির্বাচনে যদি আমাদের জিততে হয় তাহলে সাধারণ মানুষের সমর্থন আমরা পাবো না। 2-3টে পদ্ধতি তারা অবলম্বন করে। তার মধ্যে প্রধান হচ্ছে এসআইআর করে বিহারের প্রায় 1 কোটি 70 লাখের ওপর ভোটারের নাম তারা বাদ দিয়ে দিলেন। সেখানে সেই অর্থে কোনো প্রতিবাদ, প্রতিরোধ বিরোধীরা, বিজেপি বিরোধী যারা, করলো না, বুঝতে পারলো না এসআইআর ব্যাপারটা কি ভয়ঙ্কর একটা প্রবণতা। ভারতবর্ষে একটা গণতান্ত্রিক যে কাঠামো, তাতে কত বড় একটা আঘাত তারা আনছে, এবং সেটা অত্যন্ত নিঃশব্দ। কিন্তু হ্যাঁ, বিহারের নির্বাচনে ফ্যাক্টর ছিল। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে তারা প্রায় 1.5 কোটি মহিলাকে, বিহার রাজ্যে 1.5 কোটি মহিলাকে এই ঠিক লক্ষ্মী ভাণ্ডার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে কর্মসূচি, সেই কর্মসূচি মানে লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচিকে অন্ধ অনুকরণ করে স্ট্রেট ওয়েতে 10,000 করে টাকা নির্বাচন প্রক্রিয়া চলাকালে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন। একদম টাকা দিয়ে ভোট কেনা যেটা বলে। এবং নির্বাচন কমিশন কিন্তু চোখ বুজে রইল। বিরোধীরা অভিযোগ করলো যে এটা সম্পূর্ণ নির্বাচন বিধি ভঙ্গের একটা নির্দিষ্ট অভিযোগ। তারা কোনো কর্ণপাত করল না নির্বাচন কমিশন। আমরা সবাই জানি নির্বাচন চলাকালে, নির্বাচন প্রক্রিয়া চলাকালে কোনোভাবে কোনো সরকারি ঘোষণা, উন্নয়নমূলক কাজের কোনো ঘোষণা করা যায় না, কোনো অর্থ কাউকে দান করা যায় না, কিন্তু অন্ধভাবে সেই কাজকে মেনে নিল নির্বাচন কমিশন। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার এখানে যে চালু হয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াস, শুধু ভোটের সময় মানুষ টাকা পায় না, সারা বছর মহিলাদের টাকা পৌঁছে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বিহারে কিন্তু ওই 10,000 একবারই ঢুকেছে, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে নানান অজুহাত তুলে। ওই ওদের ওখানে যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। আমরা এখন এসআইআর নিয়ে আলোচনা করছি। এবার তাদের টার্গেট ছিল পশ্চিমবঙ্গ। তারা জানে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো সংগঠন নেই, কোনো মুখ নেই, আছে যেটা, সেটা হচ্ছে দলের কামড়া কামড়ি। সেই ব্যাপারটাকে এড়িয়ে যদি কয়েক কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি সুদিন ফিরতে পারে। এবার পরিকল্পনা হলো, নির্বাচন কমিশন আছে, তাদের সবচেয়ে বড় এজেন্সি, ওই যে ইডি সিবিআইকে যেরকম এখন
শাখা সংগঠন বলে সকলে, অনেকেই চর্চা করে, ও তো বিজেপির ওগুলো শাখা সংগঠন। নির্বাচন কমিশন এখন খুব মস্ত বড় শাখা সংগঠনে পরিণত হয়েছে। এবং তারা যখন এই এসআইআর এর পশ্চিমবঙ্গে পরিকল্পনা ঘোষণা করলো, তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, তৃণমূল কংগ্রেস একা নয়, সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ বলল যে এটা খুব সাধু উদ্যোগ, যে ভোটার তালিকা কোনো ভুল থাকবে না, নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি হোক, মৃত ভোটার, বহিরাগত বিদেশি ভোটার, রোহিঙ্গা তারা বাদ যাক, একটা জেনুইন ভোটার তালিকা তৈরি হোক। কিন্তু এটা এমন একটা কাজ, এটা রাতারাতি করা যায় না। মাত্র 2 মাসের মধ্যে বলা হলো যে সব ভোটার তালিকা সংশোধন করে ফেলতে হবে। এবং আমরা এখানে বিএলওদের নিয়ে এসে অনুষ্ঠান করেছি, এই রাজনীতি T20 অনুষ্ঠানে তারা এসে তাদের এই কাজ, ভোটার তালিকার নিবিড় সংশোধন, যেটাকে এসআইআর বলে, তার কাজ করতে গিয়ে কি কি বাধার তারা সম্মুখীন হয়েছেন, কি কি সমস্যার তারা সম্মুখীন হয়েছেন, বিস্তারিত বলেছেন। আমরা একটা T20 অনুষ্ঠানে কয়েকজন বিএলওকে নিয়ে এসে আপনাদের সামনে হাজির করেছিলাম, যে তাদের মুখ থেকে শুনুন। এটা শুধু রাজনৈতিক দলগুলোর কথা নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নয়, তাদের কথা শুনুন। আমরা সকলেই জানি যে এইখানে একটা রাজনৈতিক সচেতন রাজ্যে যেভাবে বিএলওদের উপরে চাপ সৃষ্টি করে বিজেপির ইচ্ছা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করার চেষ্টা হয়েছে, সেই চেষ্টার পরিণতি হিসাবে 100-র বেশি মানুষ হয় আত্মঘাতী হয়েছে, নয় মৃত্যুবরণ করেছেন। এই ঘটনা তো ভারতবর্ষে কোথাও ঘটেনি। একটা কথা তাই নিয়ে কিন্তু বিজেপি বলতে পারছে না, বিজেপির নেতৃত্ব বলতে পারছে না। নির্বাচন কমিশন সে সাইলেন্ট, এটা এইরকম জিনিস ঘটছে এটা ভাবা যায় না। তা সত্ত্বেও তারা জোর করে এই প্রক্রিয়াকে, নির্বাচনের আগামী কয়েক মাস পরে যে বিধানসভার নির্বাচন নির্দিষ্ট আছে, সেই নির্বাচনের আগে তাদের একটা বিজেপি মনোমতো লিস্ট তৈরি করতেই হবে। এমনকি এই নির্বাচন তালিকা সংশোধনের কাজের শেষ দিনের আগের 2 দিন বিজেপির নেতৃত্ব সিদ্ধান্ত নিলেন যে একেবারে জেনুইন ভোটারদের ফর্ম 7 ফিল আপ করে তাদের নামে তারা মৃত বলে জমা দেওয়া হবে প্রত্যেকটা বিধানসভা নির্বাচন কেন্দ্রে 10 থেকে 15,000 করে। সেটা করবে কে? বিজেপির কর্মী আছে, সমর্থক আছে? নেই তো। সেটা দেওয়া হলো একটা প্রাইভেট এজেন্সি। তাদের কাজ হলো ওই ফর্ম তারা লোকালি বিজেপির কাছে পৌঁছে দেবে। আমি এক এক করে জায়গার নাম বলে যেতে পারি, সে লিস্ট লম্বা, যে ওই ফর্ম গেছে কিন্তু সেই ফর্ম বিজেপির পার্টি অফিসে বা নেতার বাড়িতেই পড়ে আছে। সেই ফর্ম কিন্তু বিলি হয়নি। বিলি করার মতো লোকবল নেই, সংগঠন নেই, কি করে বিলি করবে? আপনারা এটাও জানেন যে ওই ফর্ম জমা দিতে গিয়ে বিজেপি কয়েকটা জায়গায় ধরাও পড়েছে। সবাই আশ্চর্য হয়ে গেছে যে এই ফর্ম এতগুলো করে বিজেপি পেল কি করে। প্রথম দেখুন, ভোটার লিস্টে সন্দেহজনক ভোটার বলে 1,37,00,000 যে নাম এলো, সেই নামটা প্রকাশ করতে চাইছিল না নির্বাচন কমিশন বা তাদের আধিকারিকরা। সেই নামের তালিকাটা রয়েছে বিজেপির লোকেদের হাতে, তাদের সংগঠন নেই, কিন্তু তারা নির্বাচন কমিশন তাদের সঙ্গে আছে। সেই তালিকা সুপ্রিম কোর্ট বলল ওই তালিকা প্রকাশ করতে হবে। এটা তো গোপন কোনো ব্যাপার না। নির্বাচন কমিশন তার কাজ করবে এবং স্বচ্ছতা রেখে, এটা গোপনীয়তা থাকবে কেন? তোমরা সেই ফর্ম সমস্ত সরকারি জায়গাগুলো যেখানে ভোটার তালিকার কাজ হচ্ছে সেখানে টাঙিয়ে দিতে হবে। এরকম একটার পর একটা নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিল। এবং তার সত্ত্বেও দেখা যাচ্ছে এরা ডেসপারেট। এবং বিএলওদের কাছে, পশ্চিমবঙ্গে বিএলওরা পর্যন্ত বিদ্রোহ করেছে যে না, এসব অন্যায় আবদার আর এত চাপ আমরা নিতে পারবো না।
তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। তা সত্ত্বেও মরিয়া বিজেপির যারা হত্যাকর্তা বিধাতা দিল্লির, তারা মরিয়া, তারা জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যে নির্বাচন কমিশন তাদেরকে বলছে এই কাজ তোমাদের করতেই হবে। তারাও করার চেষ্টা করছে, প্রাণপণে চেষ্টা করছে। বিএলওরা রাজি হচ্ছেন সব অন্যায় আবদার রাখতে, এবং সরকারি সিক্রেট সমস্ত নির্দেশ বিএলওদের কাছে আসছে হোয়াটসঅ্যাপ মারফত। হোয়াটসঅ্যাপের কোনো সিক্রেসি আছে? কেউ ভাবতে পারে এই জিনিস ভারতবর্ষে নির্বাচন কমিশন করছে? কিন্তু হচ্ছে। এবং হতে হতে জায়গাটা এমন জায়গায় মানে পৌঁছে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় 5টা চিঠি দিলেন নির্বাচন কমিশনার। তিনি কিন্তু কোনো এলিতেলি মানুষ নন, 3বার হয়ে গেছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, 7 বারের সংসদ, একাধিকবার কেন্দ্রের মন্ত্রী হয়েছে। তিনি চিঠি লিখছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভোটার তালিকার সংশোধনের নামে যে কাণ্ডগুলো হচ্ছে সেগুলো নিয়ে। একটা জবাব পেলেনি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার নজির? কিছুতেই নয়। তারা অন্ধ বিজেপির সমর্থক হয়ে গেছে। সেই জন্যে কিছুতেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আলোচনা, কোনো পদক্ষেপের আগে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা তারা করবে না। মমতা হচ্ছে মানুষের কথা বলার জন্য তার জন্ম হয়েছে। এবং 40 বছরের রাজনীতির জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী হিসাবে, অগ্নিকন্যা হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, রেলমন্ত্রী হিসাবে যেভাবে কাজ করে দেখিয়েছেন তার কোনো তুলনা নেই। এটা বিজেপির যে কোনো নেতা কর্মী একান্তে আপনার কাছে স্বীকার করবে। আজকে এই যে এসআইআরকে কেন্দ্র করে যে লড়াই, সেই লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নিয়ে গেছে, নির্বাচন কমিশনের দপ্তরে নিয়ে গেছেন, সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। কিসের জন্য? মানুষের জন্য। পরিষ্কার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্বার্থের প্রশ্ন নেই। এখানে হচ্ছে মানুষের অধিকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটার তালিকা যাই হোক, মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে তৃণমূল কংগ্রেসকে। কেন না, বিজেপির জন্য তাদের যে হয়রানি হেনস্থা হতে হচ্ছে, পশ্চিমবঙ্গ কেন বহু ভারতের কোনো রাজ্যে মানুষকে এইভাবে হেনস্থার শিকার হতে পারে। 80 বছরের মানুষ, 85 বছরের মানুষ ঘন্টার পর ঘন্টায় লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে নিবিড় সংশোধনের নামে। তার সব অযৌক্তিক নানা রকম প্রশ্ন তোলা। আরে ভাই, মহিলাদের বিয়ে হয়ে গেলে পদবি পরিবর্তন হয়, স্বামীর পদবিটা তার পদবি হয়, আমরা তো সবাই জানি। নির্বাচন কমিশন জানে না। মানুষকে হয়রানি করবে বলে, মহিলাদের হয়রানি করবে বলে কেন তোমার এই পরিবর্তন হলো পদবি, তার ব্যাখ্যা দাও। তার জন্য আবার একটা হিয়ারিং। তার মানে তোমার উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার যে তুমি একটা নির্লজ্জ মানে একটা রাজনৈতিক দলের স্বার্থে একটা ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করছো। এবং ভাবুন, ভারতবর্ষের যে গণতান্ত্রিক ঐতিহ্য, গণতান্ত্রিক কাঠামো আগামী দিনে সেটা ভেঙে পড়তে পারে। এটা কি? এটা একটা পদ্ধতি যে তুমি স্ট্রেট ওয়েতে ভোটে জিতবে বলে ভোটারদের নাম বাদ দিচ্ছ। আর তুমি এই যে বলছো রোহিঙ্গাদের নাম বাদ দাও, খুব ভালো কথা, বহিরাগত বাংলাদেশি নাম বাদ দাও। তুমি ভাই এই যে বাদ দিতে গেছো, বাদ দিয়েছো, কোথায় রোহিঙ্গা, কোথায় বিদেশি বাংলাদেশি? অত্যন্ত এই মতুয়া সমাজকে তুমি ডিপ্রাইভ করছো। তুমি তাদের নাগরিকত্বের কথা বলছো, আবার ভোটার তালিকা সংশোধনের নামে তাদের নাম বাদ দিচ্ছ। তো তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, বহিরাগত বাংলাদেশি নয় তো। সেই জন্যে এরা বুঝে গেছে যে এই এসআইআর বুমেরাং হচ্ছে, বিজেপির পক্ষে বুমেরাং হচ্ছে। এবং এই যে কালো কোট পরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতা, মন্ত্রী, শান্তি সবাই ভাবছেন যে এটা একমাত্র
মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব, যে সাধারণ মানুষের জন্য লড়াই করতে কোনো জায়গায় যেতে তিনি পিছপা নন। তিনি যেরকম জ্ঞানেশ কুমারকে তার টেবিলে বসে চ্যালেঞ্জ করতে পারে নির্বাচন কমিশনারকে, আবার সুপ্রিম কোর্টে গিয়ে হাত জোর করে সওয়াল করতে পারে যে মহামান্য আদালত, মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি এই নির্লজ্জ হয়রানি হেনস্থা হচ্ছে, এর থেকে সাধারণ মানুষকে মুক্তি দিই। এসআইআর নিয়ে যখন রাজ্য বিজেপি স্বপ্ন দেখতে শুরু করেছে যে আমরা রাজ্যপাটে আসব, তখন তাদের বড় আঘাত দিয়েছে, বলা যায় মরার ওপর খাড়ার ঘা মেরেছেন দেশের অর্থমন্ত্রী মিসেস সীতারামন। কিরকম? এসআইআর নিয়ে কিন্তু বিজেপির মোহভঙ্গ হতে শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট একের পর এক যে পদক্ষেপ নিয়েছে এবং তৃণমূল কংগ্রেস যেভাবে এই ইস্যুতে রাস্তায় রয়েছে, মানুষের পাশে রয়েছে, তাতে বিজেপি বুঝে গিয়েছে যে এসআইআর তাদের কাছে একটা বুমেরাং হতে চলেছে। আমার মনে হয় বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারাও বুঝে গেছে এটা করেও পশ্চিমবঙ্গ জয় করা যাবে না। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তাই থাকবে। বাংলা মমতাকেই চায়, সেটাই আবার প্রমাণ হবে, হয়তো তারা আগাম বুঝে গেছে। তা না হলে এই যে কেন্দ্রীয় বাজেট হলো, সেই বাজেটের এক বছর আগের বাজেটে আমরা দেখেছিলাম বিহারের জন্য উদার হস্ত এই কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী মিসেস সীতারামন, নির্মলা সীতারামন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু মানে কোনো উচ্চ বাচ্চা নয়, কোনো একটা ভালো সুখবর বাজেটে নেই। সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার জন্য এত লাফালাফি করছে, নির্মলা সীতারামন তার 1 ঘন্টার ওপর বক্তৃতা দিয়েছে, একবারের জন্য বাংলার নাম তিনি উচ্চারণ করেননি। ভারেস 1 বছর আগে তিনি যে বাজেট বক্তৃতা পার্লামেন্টে দাঁড়িয়ে করেছিলেন, 7 বার বিহারের নাম বলেছিলেন, 7 টাইমস, একবারও বাংলার নাম উচ্চারণ করেননি। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কোনো কিছু সাহায্য করা, কোনো নতুন প্রকল্পকে অনুমোদন দেওয়া, কিচ্ছু এই সরকার করেনি। তার মানে তারা বাংলায় আর কোনো আশা খুঁজে পাচ্ছে না। কি করে খুঁজে পাবে? একে বিজেপি তো এখানে দুর্দশা, কোনো সংগঠনের বালাই নেই, যেটা আছে সে ঝগড়া করার সংগঠন, আর কিচ্ছু নেই। আর একটা নির্বাচন আসে, তারা ভাবে এই ইস্যুটা আমাদের পগারপাড় করে দেবে, সত্যি পগারপাড় হয়ে যায়, ভোটের ফলে দেখা যায় যে তারা আবার ভয়ঙ্করভাবে পিছিয়ে পড়ে। এই তো বলা বলি শুরু হয়ে গেছে যে এসআইআরে মানুষ যেভাবে বিরক্ত, ক্ষুব্ধ হয়ে উঠেছে, এই ইস্যু যদি ভোট অব্দি থাকে, তাহলে বিজেপির শিরে সংখ্যা ভয়ঙ্কর বিপদ তাদের আসছে। কোথায় গিয়ে তারা দাঁড়াবে তারা জানে। তাদের মতুয়া ভোট ব্যাংক ভয়ঙ্কর রিবেলিয়াস হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। সেখানে ভীষণ তাৎপর্যপূর্ণ ব্যাপার আমাদের কাছে তো এটা লেগেছে যে নির্মলা সীতারামন বাংলার নাম উচ্চারণ করেনি। বঞ্চনার একটা সীমা থাকে। এমনিতে সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা, কয়েক লক্ষ কোটি টাকা তারা কিন্তু এখনো দেয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে এই অর্থ তোমরা রাজ্যকে দিচ্ছ না। শুধু 100 দিনের কাজ নয়, আপনারা জানেন যে আবাস যোজনা, জল প্রকল্প, বিভিন্ন প্রকল্পে কয়েক লক্ষ হাজার কোটি টাকা তারা আটকে রেখেছে, জোর করে, গায়ের জোরে। অন্য রাজ্যদের দিচ্ছে, ডবল ইঞ্জিন সরকার পাচ্ছে, কিন্তু এই পশ্চিমবঙ্গের মতন যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে রয়েছে, তাদের অন্যায় অবিচার মেনে নিতে পারছে না, তাদের কিন্তু কোনো সাহায্য এই সরকার করছে না।
প্রাপ্য টাকা দিচ্ছে না। তুমি তো তোমার ঘরের টাকা কাউকে দান করছো না, এটা তো পশ্চিমবঙ্গের হকের টাকা। যে টাকা তুমি 100 দিনের প্রকল্প আবাস যোজনায় আটকে রেখেছো, এটা তো হকের টাকা। সেই টাকা তুমি আটকে রাখতে পারো না। তুমি এখান থেকে জিএসটি নিয়ে যাচ্ছ, তুমি সব কিছু তোমার যে সুযোগ সুবিধা নিচ্ছ, কিন্তু রাজ্যের যে প্রাপ্য টাকা সেটা দিচ্ছ না। এই সব কারণে এবং বাঙালি অস্মিতা, সেইখানে বারবার যে আঘাত নেমে আসছে, তাতে বিজেপি নেতৃত্ব বুঝে গিয়েছেন যে কিছু ভাঙা 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 ওই শব্দ উচ্চারণ করে বিজেপির বড় বড় সব নেতা মন্ত্রীরা নির্বাচনের সময় এসে ওই ভোটের প্রচারে গিয়ে এইসব বলে বাঙালির মনে আস্থা ফিরিয়ে আনতে পারবে না। বাঙালি বুঝে গেছে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী দল, এবং সেই জন্যে মানুষ প্রস্তুত আছে আগামী নির্বাচনে তাদের জবাব দিতে। সেইটা টের পেয়ে গিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বোধহয় ব্যাক গিয়ার দিয়েছেন, বাংলার দিকে তাকাননি। ভবিতব্য বিজেপির সেইখানেই লেখা হয়ে গেছে।